নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারায় খুঁজি, কলমে রিমিতা কর। ইন্দ্রর সাথে কথা বলার প্রায় 2 ঘন্টা পর দেবস্মিতা রাধিকাকে ফোন করলো। ইন্দ্রর সাথে কি কথা হয়েছে খুলে বলল। দেবস্মিতা রাধিকাকে ভরসা করে। সে জানে যে রাধিকা বহু বছর বড় সংস্থায় চাকরি করছে, আইন নিয়মকানুনগুলো ভালোই বোঝে। যাই হোক, দেবস্মিতার মুখে সব শুনে রাধিকা একেবারে আপ্লুত হয়ে পড়ল। বিস্ময়ে প্রায় চেঁচিয়ে উঠল, দেবু করেছিস কি? এতগুলো কথা ওনাকে বলতে পারলি? মনে হয়নি এত বড় একটা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত প্রফেসরকে কথাগুলো বলছিস? শোন, আমার চোখে লোকটা স্বার্থপর প্রতারক ছাড়া আর কিছুই না। সত্যি দেবু, তোর এই সৎসাহসটাকে আমি বরাবর সম্মান করি। ফার্স্ট ইয়ারে তুই যেদিন ভিড় ভাসে অসভ্যতাম করার জন্য একজন বাবার বয়সী মানুষের গালে সপাটে চড় মেরেছিলি, সেদিনই বুঝেছিলাম তুই কতখানি প্রতিবাদী। জানি অন্যায়ের সাথে আপোস তুই কোনো অবস্থায় করতে পারবি না। আচ্ছা বল, তুই যে ইন্টারনেটের কথা বলি, সেটা কি ইন্দ্র শেষ পর্যন্ত শুনতে পেয়েছে? হ্যাঁ, শুনতে পেয়েছে, কিন্তু কোনো উত্তর দেয়নি, ফোনটা কেটে দিল। আচ্ছা, অমিতদার কি প্রতিক্রিয়া? তোর কথা সব শুনেছে? হ্যাঁ রে, শুনেছে, রাগ করে আছে, আমার সাথে কথা বলছে না। খুব স্বাভাবিক, আফটার অল দেয়ার কলিগ। সেটাই তো মুশকিল হয়েছে, ওর পরিচিতি না হলে না আরও চাচাছোলা ভাষায় বলতে পারতাম। এত রাগ হচ্ছিল কি বলবো। মৈত্রীর মতো নরম ভালো মানুষ মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করছে লোকটা। মৈত্রীর কপাল ভালো, তাই দ্বিতীয় স্বামী ভালো হয়েছে। কিন্তু যদি তার সাথে যোগাযোগ না হতো, সে যদি বিয়ে না করতো, তাহলে কি হতো? ইন্দ্র চলে যাওয়ার 6 মাসের মধ্যেই ওর বাবা মা দুজনেই মারা গেলেন। মৈত্রী নিজে 1 পয়সা রোজগার করে না, বাপের বাড়ির জোর নেই, তাহলে ওই শিশুটাকে নিয়ে কোথায় যেত? স্বার্থপর লোকটা এবার সে কথা ভাবল না, ছেড়ে দিতে হয়। খোরপোশ দিয়ে আইনি পথে বিচ্ছেদ হতে পারত, কিন্তু কেন করেছিল সেটা তো জানা গেল না। আমি তো ভেবেছিলাম ফোন করে এসব পুরনো কথা বললে ইন্দ্র নিজে থেকে চলে যাওয়ার কারণটা বলবে, হয়তো মিথ্যে বলবে, তবু কিছুটা আন্দাজ করা যেত। কিন্তু এ আরও বড় প্রতারক। কিছু স্বীকার করলো না, এখন কি করা যায় বলতো? তোর একটা পরামর্শ চাইছি। কিছুক্ষণ ভেবে রাধিকা বলল, আমার মনে হয় ও আর অমিতদার ফোন ধরবে না, নাম্বার ব্লক করে দেবে। আমাদের কিন্তু ছেড়ে দিলে হবে না, অন্য নাম্বার থেকে ফোন করলে। তাও ধরবে না, বুঝে যাবে। তাহলে মেল করতে হবে। গুগল থেকে সহজেই ওর অফিসিয়াল মেল আইডি পাওয়া যাবে। কি লিখবো? কড়া ভাষায় লিখতে হবে, 2 দিন সময় নিচ্ছি, এর মধ্যে সত্যিটা স্বীকার না করলে পুরো স্টোরি নেটে ছড়িয়ে দেবো। এতে কাজ হবে? আমি শিওর এতে কাজ হবে। প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী সাউদাম্পটন ইউনিভার্সিটিতে পড়ে, এমনকি বাঙালি ছাত্র নিশ্চয়ই আছে, তাই নেটে ছড়িয়ে পড়ার ভয় ইন্দ্রর থাকবেই। তাহলে কালকের দিনটা অপেক্ষা করতে হবে। কিন্তু আজ রাতে মৈত্রীর মেয়ে ফোন করবে বলেছে, কি বলবো বলতো? এখন কিছু বলিস না, বলবি আঙ্কেল বাড়ি ফেরেনি। কিন্তু আমি ভাবছি অন্য কথা, মৈত্রীকে তো ব্যাপারটা বলা দরকার। তবে ইন্দ্র নিজে থেকে কিছু স্বীকার করলে তখন বলবো। ইন্দ্র অস্বীকার করছে শুনলে হয়তো আরও দুঃখ পাবে। আর নতুন করে কি দুঃখ পাবে? সে তো দুঃখের সাগরেই ভেসে চলেছে। মেয়ের আচরণে একদম ভেঙে পড়েছে। ভাবতে পারিনি মেয়ে কখনো বাবার দিকে ঝুঁকবে। আচ্ছা শোন, তোকে কিন্তু মৈত্রীর পাশে থাকতে হবে, ওকে সামলাতে হবে। তুই কলকাতায় আছিস, আমার ছোটো ছেলের নেক্সট উইকে এক্সাম শুরু হচ্ছে, নাহলে আমি কাল পরশু কলকাতায় চলে যেতাম। পরীক্ষা শেষ হলেই যাব। মৈত্রীকে দেখার জন্য আমি ছটফট করছি। সে তো চিন্তা নেই, মৈত্রীর পাশে আমি আছি। আচ্ছা শোন, এখন রাখছি, কোনো খবর হলে জানাস। ফোনটা কেটে দিয়ে দেবস্মিতা ভাবতে বসলো যে অমিতের সাথে কিভাবে ব্যাপারটা মিটিয়ে নেবে। অমিত সহজে রাগ প্রকাশ করে না, কিন্তু আজ সে সত্যিই রেগে আছে। প্রায় ঘন্টা 2 পার হয়ে গেছে, কিন্তু একটা কথাও বলেনি। নিজের ল্যাপটপ খুলে বসেছে। দেবস্মিতার সামনে কয়েকবার গিয়েও ফিরে এসেছে, কথা বলতে পারেনি। কিন্তু অমিতকে বোঝাতে হবে, মৈত্রী জীবনে করুণ পরিণতি জানলে নিশ্চয়ই সে বুঝবে। 7-5 ভেবে দেবস্মিতা ঠিক করলো ডিনারের আগে অমিতকে যা বলার বলে ম্যানেজ করতে হবে। দেবস্মিতা সব ড্রয়িং রুম থেকে বেডরুমের দিকে পা বাড়িয়েছে। অমিতের গলা ভেসে হলো, মিতা একবার শোনো, তাড়াতাড়ি এসো। দেবস্মিতা হঠাৎ এমন ডাক শুনে বিচলিত হয়ে পড়ল। পড়ি করে সে ঘরে ঢুকলো। কি হয়েছে? বিছানার ওপর ভাইব্রেশনে রাখা ফোনটা দেখে অমিত বলল, ইন্দ্রনাথ ফোন করছে, কি করব, ধরবো?
এবার কিন্তু আমি কথা বলবো। দেবস্মিতার কাছে ইন্দ্রনাথের ফোনটা মেঘনা চাইতেই জল। হুমড়ি খেয়ে স্বামীর পাশে এসে বসলো। তুমি কথা বলো, শুধু স্পিকারটা অন করো, কি বলে শুনবো। অমিত একরাশ দ্বিধা নিয়ে ফোনটা ধরল। ইয়েস ইন্দ্রনাথ, ডক্টর সরকার সময় হবে, আমার কিছু কথা ছিল। আপনার মিসেস কোথায়? অমিত দেবস্মিতার মুখের দিকে তাকায়, কি বলবে জানতে চায়। দেবস্মিতা ইশারায় বলল, বলো, এখানে নেই, পাশের ঘরে আছে। অমিত একটু আমতা করে বলল, এখানে নেই, পাশের রুমে আছে। ওকে, আপনি তখন সব শুনেছেন? মানে আপনার মিসেস আমাকে যা বলেছেন? হ্যাঁ শুনেছি। দেবস্মিতা লক্ষ্য করল এখন ইন্দ্রর গলার স্বরে একরাশ দ্বিধা রয়েছে। কি যেন সে বলতে চেয়েও বলতে পারছে না। তখন ফোনে কথা বলার সময় কিন্তু এমন আবভাব ছিল না। আমি যদি কিছু বলি বা ধরুন কনফেস করি, আপনি শুনবেন? নিশ্চয়ই শুনব, বলুন। মৈত্রী আমার স্ত্রী, আমাদের আজও ডিভোর্স হয়নি। তবে ও হয়তো একতরফা মিউচুয়াল ডিভোর্স করে নিয়েছে। আমি জানি না আমাদের মেয়ে হয়েছিল মেঘা, এখন তার বয়স 18। আমি জানি কাল রাতে আমার সাথে মেঘার কথা হয়েছে। তাই সে কি করছে এখন? দেবস্মিতা স্বামীর গায়ে হাত দিয়ে ইশারায় বুঝিয়ে দিল, বেশি কিছু বলার দরকার নেই। কলেজে ভর্তি হয়েছে। কিন্তু ইন্দ্রনাথ, আপনি এ কাজ করলেন কেন? আপনার নিরুদ্দেশের সময় আপনার বাবার সাথে আমার কথা হয়েছিল। আপনাকে খুঁজতে তিনি আপনার অসুস্থ মাকে একা কলকাতায় রেখে মুম্বাইতে ইনস্টিটিউটে এসেছিলেন। ফেরার পথে মুম্বাই মেলে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। ইন্দ্রনাথ নিশ্চুপ। মাঝে মাঝে কেবল তার নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। অমিত আর দেবস্মিতা অধীর আগ্রহে কান পেতে আছে। বেশ কিছুক্ষণ পরে খুব ধীরে সে বলল, জানতাম না। আর মা? তিনিও তারপর আর কয়েকটা মাস ছিলেন। মৈত্রী কলকাতায় ফিরে তার চিকিৎসা করিয়েছে, সম্পূর্ণ একা হাতে সব সামলেছে। মৈত্রী এখন কেমন আছে? ইন্দ্রনাথের এই প্রশ্নে অমিতের মতো শান্ত মানুষেরও হয়তো রক্ত গরম হয়ে গেল। আজ এত বছর পর তার মৈত্রীর কথা মনে পড়ল। একরাশ বিরক্তি নিয়ে অমিত বলল, সেটা থাক, আপনি কি আর কিছু বলতে চান? অনেক কিছু বলতে চাই, প্লিজ হেল্প। আমি একটা কথাই জানতে চাই, এই কাজ কি কোনো মানুষের পক্ষে করা সম্ভব? আই এম সরি মিস্টার সরকার, বাট আমি যদি আপনাকে আমার মিসিং হওয়ার কারণটা বলে, আপনি কি বিশ্বাস করবেন? নো ওয়ান উইল বিলিভ মাই স্টোরি। আমাদের বিশ্বাসে কি যায় আসবে? তবু আজ আপনাকে আমি সব বলবো। মৈত্রীকে আমি বিয়ে করতে চাইনি, ইনফ্যাক্ট আমি সংসার করতে কোনোদিনই চাইনি। পড়াশোনা গবেষণা নিয়ে জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আমার বাবা মা ভয় পেয়েছিলেন। যখন আমার সিঙ্গাপুরে যাওয়ার কথা পাকা হয়, তখন ওনারা অশান্তি শুরু করলেন। আমার কোনো কথা না শুনে মেয়ে দেখতে শুরু করলেন। বিদেশে আমি নাকি নিজে হাতে রান্না করে খেতে পারবো না, তাই তারা আমার সঙ্গে একজন কুক পাঠাবেন। যে বিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই, সেখানে মেয়ে দেখতে যাওয়ার যুক্তি নেই। তাই আমি মৈত্রীকে বিয়ের আগে দেখিনি। যাই হোক, বিয়ে হয়ে গেল। 3 মাসের মধ্যে সিঙ্গাপুরে শিফট করলাম। মৈত্রীর সঙ্গে ছিল বলে সত্যি আমার তখন কোনো অসুবিধা হয়নি। খুব গুছিয়ে সংসার করত মৈত্রী। কিন্তু ওই পর্যন্তই। আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক কখনোই গড়ে ওঠেনি। আমি বুঝতে পারতাম যে ও কী চায়, কিন্তু আমার হাতে সময় ছিল না। সাংসারিক চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে ছিল আমার নিজের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। কথাগুলো বলার পর একটু যেন দম নিল ইন্দ্রনাথ। অমিত দেখল দেবস্মিতার 2 চোখ জলে ভেসে যাচ্ছে। সে বিছানায় বালিশে ঠেস দিয়ে চোখ বন্ধ করে আছে। ইন্দ্রনাথ আবার বলতে শুরু করলো, এরপর আমরা ইউরোপে এলাম। ওয়ার্ল্ড ক্লাস ল্যাবরেটরির মডার্ন ইকুইপমেন্ট, হাডসন রিচার্ডের মতো সায়েন্টিস্টের সান্নিধ্যে কাজ করার সুযোগ পেয়ে আমি প্রায় ভেসে গেলাম। একদিন 16 আওয়ার টানা কাজ করতাম। মৈত্রীর কথা আমার তখন মনেই থাকতো না। ও যে একা থেকে কবে ডিপ্রেশনের পেশেন্ট হয়ে গেলে জানতে পারিনি। তারপর মৈত্রীর সিভিয়ার কন্ডিশন, ফিরে আসতে বাধ্য হলাম। মাঝপথে কাজ বন্ধ করে দেশে ফিরে আসতে হলো। কিন্তু বসে থাকা সম্ভব নয়। অনেক সোর্স লাগিয়ে ভাবাতে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে রিসার্চের সুযোগ পেলাম, কিন্তু আনন্দ পাচ্ছিলাম না। ইউরোপীয় পরিবেশ পাচ্ছিলাম না। এদিকে মেয়ে হলো, মায়ের ক্যান্সার ধরা পড়লো। মৈত্রী কোনোভাবেই বাইরে যেতে চাইছে না। ওর ধারণা ছিল বাইরে গেলে আবার ডিপ্রেশন অ্যাটাক করবে। বাহ, তাই সুযোগ বুঝে সবাইকে জলে ভাসিয়ে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পালিয়ে গেলেন। ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট। অমিতের গলা দিয়ে যেন একরাশ ঘৃণা বেরিয়ে গেল। ইন্দ্র চুপ। তবে কয়েক সেকেন্ড চুপ থাকার পর আবার বলতে শুরু করলো, না মিস্টার সরকার, তখন সত্যিই চলে যেতে ইচ্ছে করতো, কিন্তু যেতে পারিনি। আমি কেমন যেন বাধা পড়তে শুরু করেছিলাম। মৈত্রী বাচ্চা নিয়ে কলকাতা থেকে আমার কোয়ার্টারে চলে এলো। কাজের মধ্যেও মেয়ের জন্য ছটফট করতো মন।
তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতাম, নিজেই নিজের পরিবর্তন বুঝতে পারতাম। অমিত অস্থির হয়ে বলল, তাহলে কি হলো? কাজ থাকবে, সংসার থাকবে, এটাই তো জীবন। কোনোটাই তো বাদ দেওয়া যায় না। আমরা যারা রিসার্চ করি সবারই তো সংসার আছে। আমিও তো আপনাদের মতো জীবন চেয়েছিলাম, কিন্তু একটা ফোন কল আমাদের জীবনটাকে মুহূর্তে বদলে দিয়েছিল। ফোন কল? কার ফোন? স্টিভেনসন মার্কাসের। স্টিভেনসন মার্কাস মানে নোবেল লরিয়েট স্টিভেনসন। একটা স্যাটারডে ইভিনিংয়ে ওনার ফোন এলো। বললেন 7 দিনের মধ্যে লন্ডন পৌঁছতে হবে। হোল ওয়ার্ল্ড থেকে 10 জন সায়েন্টিস্টকে উনি সিলেক্ট করেছেন, তার মধ্যে ইন্ডিয়া থেকে আমি একা। থোরিয়ামের রেডিও অ্যাক্টিভিটি কাজে লাগিয়ে একটা মডার্ন পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে চাইছেন। ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম এই ধরনের প্ল্যান্ট তৈরি হবে, কিন্তু কাজে যোগ দেওয়ার বেশ কয়েকটি কন্ডিশন আছে। টানা 3 বছর দেশে ফেরা যাবে না, এমনকি ফ্যামিলির সঙ্গে থাকলেও বেশি দেখা করা যাবে না। হাইলি রিঅ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে কাজ, তাই পরিবারের সুরক্ষা বজায় রাখতে হবে, নিজেকেও সুরক্ষিত থাকতে হবে। এই মুহূর্তে কোনোভাবেই কাউকে কাজের ব্যাপারে জানা যাবে না। মাত্র 24 ঘন্টা ভাবার সময় দিয়েছিলেন। সারা রাত ভেবেছিলাম। দাঁড়িপাল্লা একদিকে, আমার পরিবার অন্যদিকে, আমার বিজ্ঞান সাধনাকে বসিয়ে দিয়েছিলাম। স্টিভেনসন আমাকে পার্সোনালি ফোন করেছেন, আমাকে সিলেক্ট করেছেন। এই এক্সাইটমেন্ট এক নিমেষে সব ভুলে গিয়েছিলাম। খালি মনে হয়েছিল ঈশ্বরের এই আশীর্বাদ মাথা পেতে নিতে হবে। এই সুযোগ জীবনে দ্বিতীয়বার আসবে না। I just can't imagine that you had the opportunity to work with Stevenson. আমার পজিশনে আপনি হলে কি করতেন মিস্টার সরকার? ছেড়ে দিতেন? অ্যাবসলিউটলি নো। কিন্তু এইভাবে পালাতাম না। সবাইকে বলে বুঝিয়ে দিতাম, ফ্যামিলিকে ভুলে গিয়ে নিজের স্বপ্নের পেছনে দৌড়াতে পারতাম না। আমি পারিনি। মৈত্রীকে বলতে গিয়ে বলতে পারিনি, বাবাকে বলতে পারিনি। মা তখন হসপিটালে। ডাক্তারকে পরের দিন সকালে ফোন করেছিলাম। উনি বলেছিলেন খুব বেশি হলে মা 3-4 মাস আছে, চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। এরপর পরামর্শের জন্য লন্ডনে আমার একজন কাছের বিজ্ঞানী বন্ধুকে ফোন করে সব সমস্যা বলেছিলাম। সে সব শুনে বলেছিল এই জটিল পরিস্থিতিতে আমার ওই ধরনের কাজে যোগ দেওয়া যাবে না। সব কিছু সামলানো কিছুতেই সম্ভব না, তবে একমাত্র সম্ভব যদি আমি ওদের চোখে মৃত হতে পারি। মৃত মানুষের কাছে কারোর কোনো ডিমান্ড থাকে না। আমাকে সব বন্ধন থেকে মুক্ত হয়ে দেশ ছাড়তে হবে। কোনো পিছুটান থাকলে সাধনায় অভীষ্ট লাভ করতে পারবো না। ঠিক 24 ঘন্টা পর স্টিভেনসন আবার ফোন করলেন। আমার ফাইনাল মতামত জানতে চাইলেন। আমি ইচ্ছে করলেই না বলতে পারতাম, কিন্তু পারলাম না। বলে দিলাম আমি সব শর্ত মেনে কাজে যোগ দিতে চাই। আপনার মেয়ের কথা মনে হলো না? না, হয়নি। অনেক যুদ্ধ করে মনটাকে ইস্পাতের মতো শক্ত করেছিলাম। নিজেকে বুঝিয়েছিলাম যে আমাকে সবাইকে ছেড়ে চলে যেতেই হবে, আর কোনোদিনও ফিরব না। সিদ্ধান্ত নিলাম পুরো জীবনের বিজ্ঞানের সাধনায় উৎসর্গ করব। দেবস্মিতা ভেতরে ভেতরে ফুঁসছিল, তবু শেষ পর্যন্ত শোনার জন্য চুপ করেছিল। কিন্তু আর পারল না। সে চিৎকার করে উঠল। কাপুরুষ, স্বার্থপর, দায়িত্ব এড়িয়ে চলে যেতে লজ্জা করলো না? অমিত চোখ মুখ কুঁচকে স্ত্রীর দিকে তাকায়। মিতা, আমি কথা বলছি তো। ওদিকে ইন্দ্র থতমত গলা। মিস্টার সরকার, আমি এখন রাখছি, আবার আমি ফোন করবো, আরও কিছু কথা বাকি আছে। ইন্দ্র ফোনটা কেটে দিল। অমিত দেবস্মিতার দিকে তাকায়। দেখলো অদ্ভুত চোখে সে তাকিয়ে আছে। সেই চোখে আগুন ঝরে পড়ছে। অমিত কথা বাড়ায় না, তবে বুঝতে পারছে যে দেবস্মিতার ভেতরে কি ভয়ঙ্কর তোলপাড় হচ্ছে। সেটা খুব স্বাভাবিক, কিন্তু এই মুহূর্তে অমিত নিজে যেন ইন্দ্রর অবস্থা কিছুটা হলেও অনুভব করতে পারছে। তার মনে হচ্ছে মৈত্রী কি সত্যি কোনোদিনই ইন্দ্রের সাথে সুখী হতে পারত? একজন সাধককে কি ঘরের 4 দেওয়ালের মধ্যে সত্যি আটকে রাখা যায়? ঈশ্বর বোধহয় যা করেন মঙ্গলের জন্যই করেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।